আসসালামু আলাইকুম। চেনা সহকর্মীরা কেমন যেন অচেনা হয়ে যাচ্ছে বা অচেনা হয়ে গেছে। দীপিকা জ্যোতিকা জ্যোতি বলছিলেন লাইভে এসে কেঁদে কেঁদে। অবশ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনটা দাবি যে বহুদিন পর জ্যোতিকা জ্যোতি অফিসে গিয়ে শিল্পকলার অফিসে গিয়ে কিছু নথিপত্র গায়েব করে দেওয়ার চেষ্টা করছিলেন। তা না হলে সবাই যেখানে অফিসে যাচ্ছে না হুট করে সে কেন গেল? তো তার এই অফিসে যাওয়াটা একটা রহস্য এবং এই রহস্য থেকে তার যে সহকর্মীরা ছিলেন তারা তাকে ঘেরাও করে রেখেছে, অফিসে রুমে বন্দি করে রেখেছে এবং তাকে মোটামুটি উত্তম মধ্যম দেওয়ার একটা প্রস্তুতি চলছিল অথবা পুলিশে দেওয়ার একটা প্রস্তুতি চলছিল। তো জ্যোতিকা জ্যোতি চেয়ারম্যানের সঙ্গে শিল্পকলার ডিজি মহোদয়ের সঙ্গে আলাপ করছে, তো সেও একই কথা বলছে যে তোমরা ভাই এই সময় কেন আসছো, আগে আমি সিচুয়েশনটা হ্যান্ডেল করি, তোমাদের ব্যাপারে কি ডিসিশন নেওয়া হবে তারপরে জানানো হইলে তারপরে আসো। মানে তোমরা বলতে কাদেরকে বুঝাইছে? বুঝাইছে তাদেরকে যারা গত সরকারের পৃষ্ঠপোষকতায় শিল্পকলায় চাকরিতে নিয়োগ পাইছে এবং সরকারের তোষামোদী করে নিজেদের আখের গুছাইছে। তার মধ্যে লাকি সাহেব, লিয়াকত আলী লাকি, উনি যে পরিমাণ অর্থ সম্পদ মানে হস্তগত করেছে এবং দুর্নীতি শিল্পকলায় করেছে তার যে নথিপত্র, এইসব নথিপত্র আবার দেখাশোনা করতো জ্যোতিকা জ্যোতি। তো এই কারণে এই বিষয়টা এরকম দাঁড়িয়েছিল যে জ্যোতিকা জ্যোতি অফিসে এসেছে এই নথিপত্রগুলো গায়েব করতে। তো জ্যোতিকা জ্যোতির ভাষ্য হচ্ছে, ভাই আমি গেছি, অনেকদিন পরে অফিসে গেছি, কি হবে না হবে সেগুলো জানতে হবে, প্লাস অফিসে তার কিছু ব্যক্তিগত জিনিসপত্র ছিল, এই ধরেন লিপস্টিক, মানে লিপস্টিকের কথা বলে নাই, বলছে যে কসমেটিক্স জাতীয় কিছু জিনিস ছিল, তার মায়ের ছবি ছিল। এখন উদ্দেশ্য যদি তার থাকে এই অফিস করা, তাহলে এইগুলো তো আনতে যাওয়া তার উদ্দেশ্য না। যদি তাকে অফিস না করতে নিষেধ করে দেওয়া হয় তাইলে তো সে শেষবারের জন্য একদিন সবার সম্মুখে গিয়ে অফিস থেকে তার জিনিসপত্র নিয়ে আসবে। কিন্তু তার ভেতরে যে আসলে কি ছিল সেটা তো অবশ্যই শুধু তিনি নিজেই জানেন। কিন্তু তিনি তার সাফাই গাওয়ার জন্য লাইভে এসে বললেন যে সরকারি কোনো পৃষ্ঠপোষকতায় সে চাকরি পায় নাই, সে চাকরি পেয়েছে তার নিজের যোগ্যতায়। এখন এই শিল্পকলায় সে যাইতে পারবে না, চাকরি করতে পারবে না, নাটক নাই, নাটকে অভিনয় করে না, তাহলে এখন তার চলবে কি করে? এখন তিনি খাবেন কি করে? এখন তার মানে খরচপত্রগুলো আসবে কোত্থেকে? এই জন্য তার একটা সংকট তৈরি হয়েছে। দেখেন, এই জ্যোতিকা জ্যোতি কিন্তু ওই যে তথাকথিত আলো আসবেই গ্রুপের অন্যতম একজন সদস্য এবং তিনি সেই গ্রুপে অনেক লেখালেখি করেছেন। তো যাদেরকে নিয়ে তিনি লেখালেখি করেছেন ওই জ্যোতি আলো আসবে ওই গ্রুপে, তারাও কিন্তু এই জ্যোতিকা জ্যোতি সম্পর্কেই বলেছে যে চেনা সহকর্মীরা কেমন যেন অচেনা হয়ে গিয়েছিল। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। মানে এই জ্যোতিকা জ্যোতি অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে নিজের গর্ত নিজেই খুঁড়ে রেখেছেন, সেটা তিনি বুঝতেই পারেন নাই, টেরই পান নাই। শুধু জ্যোতিকা জ্যোতি কেন, জ্যোতিকা জ্যোতির মতো আলো আসবে গ্রুপের ম্যাক্সিমাম সদস্যই তো যে যেভাবে পারছে গা ঢাকা দিয়েছে, পালাইছে। তবে কিছু সদস্য আলো আসবে গ্রুপের যারা খুব বেশি অ্যাক্টিভ ছিল না গ্রুপের, কিন্তু তাদের অবস্থান এবং তাদের মাঝে মাঝে দু একটা ফেসবুকের কথাবার্তা দেখে বোঝা গেছে তারা প্রাক্তন সরকারের, সাবেক সরকারের চাটুকার। এবং তারা যে ফ্যাসিবাদ সরকারকে সমর্থন দিয়েছে এবং কোটা আন্দোলনে, এই যে লাস্ট ছাত্র জনতার আন্দোলনে তাদের ভূমিকা ছিল নিরপেক্ষ হলেও একটা কথা ছিল, তাদের ভূমিকা ছিল এই আন্দোলনের বিপক্ষে। এই জ্যোতিকা জ্যোতির ভূমিকাও আন্দোলনের বিপক্ষে ছিল। এখন তিনি কি জন্যে এই ধরনের একটা স্টেপ নিলেন, মানে এই ধরনের অভিযোগগুলো করছেন, বা এটাই তো হওয়ার কথা ছিল আসলে। মানে তার মতো একজন বিচক্ষণ অভিনয় শিল্পী বা সরকারি চাকরিজীবী যিনি
শিল্পকলা মতো এলাকায় চাকরি করেন, সেখানে শিল্পকলা একাডেমির মতো অফিসে চাকরি করেন, তার এটা তো বোঝা উচিত ছিল যে সে অফিসে গেলে এই ধরনের কর্মকাণ্ডই হবে। তো আছে না ওই যে আমরা কড়াইতে তেল গরম হইলে কিছু একটা দিয়ে দেখি যে তেলটা কতটুকু গরম হয়েছে। তো আমার মনে হয় যারা এই দুনুমুনুতে ভুগছিল, যারা বুঝতে পারছিল না যে আসলে কি করবে, তারা গত সরকার সরকার তো তাদেরকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, তারা রয়ে গেছে দেশে, এখন দেশে থেকে তারা কিছু তো করে খেতে হবে। তো এই জন্য তারা আর সবাই মিলে মনে হয় যদি সেই কিছু একটা তেলের মধ্যে ফেলাইছে, তাহলে বুঝার চেষ্টা করছে যে তারা আসলে কি করবে বা কিছু করতে পারবে কিনা। ওইদিকে দেখেন, সে যদি আরো একটা বিষয় সে প্রশ্ন করেছে যে মানুষের কি রাজনৈতিক দল করার অধিকার নাই, মানুষ কি রাজনৈতিক দল করতে পারবে না? অবশ্যই করতে পারবে। রাজনৈতিক দল করা প্রত্যেকটা মানুষের একটা এটা কি বলে, এটা মৌলিক অধিকারের মতোই একটা জিনিস। এটা তার স্বাধীন চিন্তা ভাবনা, স্বাধীনভাবে সেই কাজটা করতেই পারে। কিন্তু সরকারি চাকরি করে কেউ রাজনৈতিক দল করতে পারে না। দেখেন, সরকারি চাকরি নিয়োগের শুরু থেকে, সরকারি চাকরিতে ঢোকার পর থেকেই বা ঢোকার আগ থেকে বিভিন্ন ধরনের ভেরিফিকেশন হয়। সেই ভেরিফিকেশনের মাধ্যমে জানা হয় সে কোন রাজনৈতিক দল করে কিনা, তার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তার কোনো মামলা আছে কিনা, তার কোনো জেল আছে কিনা, জরিমানা আছে কিনা, বহু কিছু ভেরিফিকেশন হওয়ার পরে তাকে সরকারি চাকরিটা দেওয়া হয়। এখন আপনি যদি বলেন যে একটা আর্মি অফিসার তার অফিসও চালাবে, আবার সে রাজনীতিও করবে, এটা কেউ মেনে নিবে? এটা তো সরকারি চাকরি। ঠিক তেমনি সরকারি চাকরি করলে আপনি রাজনীতি করতে পারবেন, এটা যে কোনো সাধারণ মানুষ, এটা সাধারণ মানুষের মগজ এটা ঢুকবে। জ্যোতিকা জ্যোতির মগজে কেন এটা ঢুকছে না বা ঢুকে নাই, বা তিনি কি অন্যদেরকে মানে বলদ মনে করে কিনা দেশের অন্যান্য নাগরিককে, এই প্রশ্ন করে এই বিষয়টাই উত্থাপিত হয়েছে প্রশ্নের এই জায়গাটাতে। ওদিকে আবার দেখেন আমাদের অনেকগুলো সংগঠন আছে বিভিন্ন জায়গায় অভিনয় শিল্পীদের, তার মধ্যে অ্যাক্টর সিকিউরিটি বা অভিনয় শিল্পী সংঘ হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচাইতে অভিনয় শিল্পীদের সবচাইতে বড় সংগঠন। তাদের একটা নিজস্ব প্লট আছে, সেখানে তাদের নিজস্ব একটা ভবনও হবে, যেটা আর কোনো শিল্পী সমিতির বা সংগঠনের নাই। এবং সদস্য সংখ্যার দিক থেকেও তারা অনেক বড়। সেই সংগঠনের যারা নির্বাচিত সদস্য, তারা গত আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনের সময় তারাও কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করে নাই, তারা তাদের বিপক্ষেই ভূমিকা পালন করেছে এবং সরকারের পক্ষেই তারা সাফাই গেছে। সেই জায়গা থেকে এখন তারাও তো পরিচিত সহকর্মী, তাই না? তারা এখন এই দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে এসে তাদের সাথে তাদের সহকর্মীরা আসলে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে। যখন তারা আলো আসবে এই গ্রুপে, ওই যেই সব অভিনয় শিল্পীরা আন্দোলনের পথে নেমেছে, ছাত্রদের পক্ষে এসে দাঁড়িয়েছে, তাদেরকে চিহ্নিত করে রাখার জন্য স্ক্রিনশট দিয়ে দিয়ে ছবি তুলে তুলে ওই আলো আসবে গ্রুপে দিচ্ছিল। সেই তাদেরকে নিয়ে এখন আবার একই সংগঠনে বসবাস করাটা একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবং সেই বিব্রতকর পরিস্থিতি কাটিয়ে তোলবার জন্য একটা পক্ষ চাইছে যে সেই সংগঠন যেন সেই নির্বাচিত সদস্যরা, সেই কমিটি যেন বিলুপ্ত হয়, সেই কমিটির যারা যারা এই কাজ করেছে তারা যেন স্বেচ্ছায় পদত্যাগ করে বা সংস্কার করে, নিজেকে শুদ্ধ করে। এখন এই সংস্কারটা বিভিন্ন রকম হতে পারে, তারা জনসম্মুখে মাফ চাইতে পারে, তারা পদত্যাগও করতে পারে। তো এটা নিয়ে একটা ব্যাপক হাঙ্গামা শুরু হয়ে গেছে এবং সেই হাঙ্গামার ইতি টানার জন্য, এবং এক প্রকার তারা বলেই দিয়েছে যে আজকে 18 তারিখ একটা সাধারণ সভা ডেকে তারা একটা একাংশের কাছে এই তাদের পদত্যাগটা তারা দেবে এবং এই কমিটি পদত্যাগ করবে। কিন্তু এখানে আরো একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা হলো গিয়ে যে যারা ছাত্র জনতার পক্ষে ছিল, যারা কোনো অন্যায় করে নাই, যারা গত ফ্যাসিবাদ সরকারের পাঁচাটা নেই বা চাটুকারিতা করা নেই, যে এই কমিটিরই এবং সদস্য ছিল, তারা কেন পদত্যাগ করবে? পুরো কমিটির দায়ভার তাদের উপরে কেন যাবে? তো যাই হোক, এই ধরনের বিভিন্ন
প্রবলেম তৈরি হয়েছে। তাছাড়া যারা এই কমিটিতে ছিল তারা ছাত্র জনতার বিপক্ষে যাওয়া ছাড়া বাদ বাকি অনেক কাজ তারা পজিটিভ করছে। এই দীর্ঘদিন তারা এই কমিটির জন্য অনেক কাজ করেছে, ফান্ড রেইজ করছে, অনেকে সাহায্য সহযোগিতা করেছে, একটা জমি সরকারের কাছ থেকে বাগিয়ে নিয়েছে বলবো, বা আমার হচ্ছে ইকুইটির জন্য তারা একটা জমি বরাদ্দ নিয়েছে, যেটা অন্য কেউ পারেনি। অনেক কিছুই তারা করেছে। তো তাদের সকল সেই ভালো কাজগুলো কিন্তু চাপা পড়ে গেছে তাদের এই একটি কাজের আড়ালে, অন্তরালে। তো দেখা যাক আজকে সাধারণ সভায় কি হয়। আজকে সাধারণ সভার শেষে হয়তো তারা পদত্যাগ করবে, হয়তো তাদেরকে হয়তো সাধারণ ক্ষমা করে দিতে পারে অন্য অন্য সবাইরা। সবাই একসাথে বসলে নিজেরা নিজেরা যখন আলোচনা করবে তখন কিন্তু নিজেদেরকে একটা ক্ষমা করতেই পারে। কারণ এই ক্ষমাটা আসলে কতটুক মানে কার্যকর বা কতটুক জায়গায় এসে করবে সেটা হচ্ছে এখন বিষয়। দেখা গেছে যে এরকম তো অনেক হয়েছে যে কোনো একজন শিল্পীর প্রতি তাকে যদি যখন শাস্তি দেওয়া হয়, তাকে 1 মাসের জন্য বয়কট করা বা ইয়ে করা হয়, নিষিদ্ধ ঘোষণা করা হয়, বা 1 মাস তাকে ইয়ে রাখা বা তার সদস্যপদ স্থগিত রাখা হয়। এ ধরনের অনেক সাংগঠনিক শাস্তি আছে যেগুলো দিয়ে তাদেরকে ক্ষমা করে দেওয়া যেতে পারে। তো দেখা যাক পুলিশ এসে কি এসে কোন পরিস্থিতিতে দাঁড়ায়। তো জ্যোতিকা জ্যোতির যে সিচুয়েশনটা হইল, তাকে যেভাবে সরকার অফিস থেকে বিতাড়িত করা হলো, তাকে যেভাবে অপমান করে অপদস্থ করে তার চাকরি থেকে সরানো হলো, বিষয়টা অনেকের মতে অনেকে এইভাবে বলতে চাইছেন যে তাকে ধরেন যারা এইভাবে কাজটা করছে তারা অনেকটা বিএনপি ফ্যাসিবাদ দিয়ে আচরণ হয়ে গেছে বিষয়টা। মানে হয়েছে এরকম হয়েছে কি যে বিএনপির লোক এসে আওয়ামী লীগের লোক সরাই দিছে, বিএনপির লোকরা এখন তাদের ইচ্ছা মতো কাজ করবে, অনেকটা এরকম হয়ে গেছে বলতে চাইছে। তাই সে অপরাধ করছে, তাকে শাস্তি দেওয়া যেত, তার চাকরি খেয়ে নিবে, বা তার তার প্রশাসনিক সে যেই সে যেই অফিসে চাকরি করে সেই অফিসের একটা প্রশাসনিক শাস্তি আছে। তাকে 5 মাসের জন্য ওএসডি করা যেত, তাকে ডিমোশন দেওয়া যেত, তাকে বদলি করা যেত। এ ধরনের অনেক শাস্তি আছে সরকারি, সেই শাস্তি তাকে দেওয়া যেতে পারে, যদিও তার চুক্তিভিত্তিক নিয়োগ তার ওইখানে 2 বছরের। তো সেই বিষয় না করে তাকে যখন ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে তাকে যখন অফিস থেকে বিতাড়িত করা হলো, তাকে সরকার চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, এই বিষয়গুলো আসলে অনেকটা ওই ফ্যাসিবাদী আচরণের মতোই হয়ে গেছে। তো এইটাই অনেকে বলতে চাইছেন, কিন্তু ওই যে যেমন কর্ম তেমন ফল। এখন যদি এই বিএনপির যারা আছেন, যারা এই শিল্প একাডেমিতেই বিএনপি করছেন, বিএনপির রাজনীতি করছেন, তারা যদি এই ধরনের কাজ করে থাকেন তাদের ক্ষেত্রেও একই কাজ হবে। আজকে যদির ক্ষেত্রে যা হয়েছে, এদের ক্ষেত্রেও ওই একই কাজটাই হবে ভবিষ্যতে। কারণ জ্যোতি যেহেতু ইয়ে পায় নাই, ছাড় পায় নাই, তারা কেন ছাড় পাবে? তো সরকারি অফিসে আসলে কোনো রাজনৈতিক দলেরই অনুপ্রবেশটা উচিত নয়। সেই সরকারি অফিসে রাজনৈতিক অনুপ্রবেশ ঠেকাতে হবে, নাহলে সরকারি কাজ স্বাধীনভাবে হবে না, রাজনৈতিক ছত্রছায়া হবে এবং রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হবে, সেখানে দেশের জন্য কাজ হবে না। সরকারের একটা গভর্নমেন্ট অফিসে যারা কাজ করে তারা বেসিক্যালি দেশের বেতনে দেশের জন্য কাজ করে, সেটা হয়ে যাবে রাজনৈতিক দলের স্বার্থ সিদ্ধির জন্য কাজ, যখন রাজনীতি ঢুকে যাবে সরকারি চাকরির মধ্যে। যাই হোক, আমার কাছে বেসিক্যালি এটা জ্যোতিকা জ্যোতির মায়া কান্নাই মনে হয়েছে। আপনাদের কাছে কি মনে হয়েছে, বা এই পরিবর্তিত পরিস্থিতিতে দেশের এই প্রেক্ষাপটে যারা ওই সময় এই কাজগুলো করেছেন তাদেরকে এখন কি করা যায়? এভাবে অফিস থেকে বের করে দেওয়া যায়, নাকি একটা যে প্রশাসনিক যে শাস্তির মাধ্যম আছে সেই মাধ্যমে তাকে শাস্তি দিতে হবে? সেই বিষয়টা সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই।